শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি নতুন একটি বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আমরা মোটামুটি পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে ছিলাম। এই অধ্যায়ের শিরোনাম ছিল বাংলাদেশের সংবিধান। এই অধ্যায়ে গতদিন আমরা রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি সম্পর্কে আদ্যোপান্ত জানার চেষ্টা করেছিলাম। আজকে আমরা কি বিষয় পড়ব চলো একটু দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা মৌলিক অধিকার নিয়ে পড়ব। মৌলিক অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব কিসের আলোকে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আলোকে। তো ক্লাসের মূল আলোচনার শুরুতেই তোমাদেরকে বলে রাখি, একটা প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে ছুড়ে দিই। তোমরা কমেন্টে এই প্রশ্নের উত্তরটা আমাকে জানাবে, আমি সেটা দেখে বলবো যে ঠিক কে বা কারা সঠিক উত্তর করতে পেরেছো। প্রশ্নটা হলো যে বাংলাদেশের সংবিধানের নাম কি বাংলা এবং ইংরেজিতে? আচ্ছা, এবং এই ক্লাসটা মূলত দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী দ্বাদশ শ্রেণীর জন্য প্রযোজ্য। তবে যারা একাদশ শ্রেণীর নতুন ভর্তি হয়েছে তাদেরকেও আহ্বান করব এই ক্লাসের সাথে সংযুক্ত থাকতে। শুধু একাদশ দ্বাদশ নয়, অনার্স ডিগ্রি পাস কোর্স থেকে শুরু করে সুদীজন আপনারা যারা শুনছেন, আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত একজন সাধারণ মানুষ হিসেবেও সংবিধানে মৌলিক অধিকার নিয়ে কী কী বলা আছে সেই বিষয় সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা থাকা কিন্তু বিশেষভাবে জরুরি। বিশেষ করে যারা বই পুস্তকের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখেন, দৈনন্দিন জ্ঞান রাখেন, তাদের জন্য কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে জানা অতীব জরুরি একটি বিষয়। তো মৌলিক অধিকার নিয়ে আলোচনার ঠিক পূর্বে একটু প্ল্যাটফর্ম তৈরি করে আসা বিশেষভাবে প্রয়োজন হবে মৌলিক অধিকারের আলোচনায় ঢোকার ঠিক পূর্বে আর কি। তো সেটা কি হতে পারে? আমি প্রথমেই আমার এই স্লাইডে দেখাতে চেয়েছি যে অধিকার কি, অর্থাৎ অধিকার কি, এটা দিয়ে আমরা আমাদের আজকের মূল আলোচনায় প্রবেশ করছি। অধিকার মূলত কতগুলো সুযোগের সমষ্টি। যে সুযোগগুলো পেলে প্রত্যেকটা মানুষের মধ্যে কতগুলো প্রতিভা থাকে, সেই প্রতিভাগুলো কি হয়? বিকশিত হয়, বৃদ্ধি পায়। আমরা দু একটা উদাহরণের মাধ্যমে এটা আরও স্পষ্ট করে নিতে পারি। যেমন তোমরা অনেকেই দেখেছো যে বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাটে, বস্তি কিংবা ঢাকা শহর কিংবা মেগা সিটিগুলোতে টোকাই আমরা বলে থাকি, যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় বা বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে যুক্ত হয়। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় কৃষক শ্রমিকের সন্তানেরা, তাদের কিন্তু প্রতিভা আছে, কিন্তু তারা নানান কারণে, যেমন অর্থনৈতিক সমস্যা, পরিবেশের কারণে তারা কি করতে পারছে না, তাদের সেই প্রতিভাকে বিকশিত করতে পারছে না। কিন্তু বাংলাদেশ সরকার শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক ধরনের ফ্যাসিলিটিস ক্রিয়েট করার কারণে কৃষক শ্রমিকের সন্তানেরা আজকে এডুকেশন সিস্টেমের মধ্যে আসতে পেরে, কিংবা টোকাইরা এডুকেশন সিস্টেমের মধ্যে আসতে পেরে তারা বাংলাদেশের বিভিন্ন চাকুরি ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু নিজেদের প্রতিভার বিশাল একটা বিকশিত করার সুযোগ পাচ্ছে। তাই আজকে আমরা দেখতে পাই কি, কৃষকের সন্তান বিসিএস ক্যাডার হচ্ছে, শ্রমিকের সন্তান বিদেশে এমফিল পিএইচডি করতে যাচ্ছে, এরকম হামেশাই আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি, ওই কৃষকের সন্তানকে কিংবা ওই শ্রমিকের সন্তানকে কিংবা ওই টোকাইকে সুযোগ দেওয়া হয়েছে, যার কারণে তার মধ্যে যে প্রতিভাটুকু ছিল, অঙ্কুরিত প্রতিভা ছিল, সেটা কিন্তু বিকশিত হয়ে গেছে। তার মানে কি, অধিকার এমন একটি বিষয়, আসলে সুযোগ তৈরি করে দেওয়া, যার মধ্যে যে প্রতিভা আছে সেটাকে যেন আরও বড় মাপে তৈরি করা সম্ভব হয়, সেটাই মূলত অধিকার। আমরা পরের স্লাইড লক্ষ্য করি। পরের স্লাইডে কি, পরের স্লাইডে আমরা দেখছি মানবাধিকার কি। আচ্ছা, পরের বিষয়টুকু আমি একটু পরের দিকেই যাব। মানবাধিকার কি, এই বিষয়টা অত্যন্ত জরুরি একটি বিষয়। আমি সবাইকে খুব করে আহ্বান করব মানবাধিকার নিয়ে আমি এখন যা বলবো খুব মনোযোগ সহকারে শোনা। কেননা এই মানবাধিকার যদি আমরা বুঝতে ব্যর্থ হই, সেক্ষেত্রে কিন্তু কি হবে, মৌলিক অধিকার সম্পর্কে আমরা সূক্ষ্ম স্পষ্ট ধারণা লাভ করতে ভীষণভাবে ব্যর্থ হব। তো মৌলিক অধিকার সম্পর্কে জ্ঞান স্পষ্টভাবে লাভ করার জন্য আমরা মানবাধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করে নিই। তো এই প্রসঙ্গে আমি তোমাদের একটা ছোট্ট গল্প বলবো। মূলত এই মানবাধিকার তোমাদের স্পষ্টভাবে বা সহজভাবে বোঝানোর জন্য গত রাত্রে আমি একটা বই পড়ার চেষ্টা করছিলাম। সেই বইটার নামই হলো মানবাধিকার।
এই বইয়ের লেখক হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আসিফ নজরুল স্যার মানবাধিকার নামে একটা বই লিখেছেন। সেই বই থেকে আমি আমার আজকের লেকচারের অনেক বিষয় ধার করেছি। এই জন্যে অধ্যাপক আসিফ নজরুল স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্ভব হলে তোমরা এই বইটা কিনতে পারো এবং পড়ে তোমরা মৌলিক অধিকার, মানবাধিকার এবং এর সাথে বাংলাদেশের সংবিধানের যে সম্পৃক্ততা সেটা দারুণভাবে স্যার এই বইয়ে কিন্তু উপস্থাপন করেছেন। যাই হোক, স্যারের এই বইয়ের প্রথমে এই মানবাধিকার বলতে কী বোঝায় সেটা সুন্দর করে বুঝিয়েছেন। সেই গল্পটা আমি তোমাদেরকে একটু বলি, মনোযোগ সহকারে গল্পটা শুনবে প্লিজ। তো সেই গল্পের প্রথম দিকে স্যার এরকম বলেছে যে আমার ছাত্রছাত্রীরা খুবই তরুণ, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং আইনের ছাত্র হিসেবে তাদের বিশেষ কিছু বিষয় একান্তভাবে জানতেই হয়। তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হলো মানবাধিকার। মানবাধিকার সম্পর্কে তাদের জানতেই হয়। তবে হ্যাঁ, স্যার এটাও বলেছেন যে মানবাধিকার শুধু আইনের শিক্ষার্থীরাই কেন জানবে, এটা সব মানুষেরই জানা উচিত, কারণ এটি একমাত্র অধিকার যেটা পৃথিবীর সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। তো স্যার এটা বলার পরে স্যার আবার বলছেন যে নতুন নতুন শিক্ষার্থীদের সাথে যখন আমার ক্লাসে আলাপ হয় তখন আমি তাদের উদ্দেশ্যে বলি মানবাধিকার কী। তো শিক্ষার্থীরা শুনে কেউ কেউ সঠিক উত্তর দেয়, কেউ কেউ নিজের দিকে চাওয়াচাওয়ি করে, কেউ বলে মানবাধিকার হলো হিউম্যান রাইটস, কেউ কেউ বলে মানবাধিকার হলো এক ধরনের অধিকারই, তো এটা ছাড়া আর কি। তখন স্যার তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে, আচ্ছা তোমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ো, এটা কি তোমাদের মানবাধিকার? তো কেউ কেউ বলে যে হ্যাঁ অবশ্যই এটা আমাদের মানবাধিকার। তখন স্যার বলেন যে মানবাধিকার তো আসলে সকলের জন্য প্রযোজ্য। তোমরা যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছো, এখানে কি সব মানুষ ক্লাস করতে পারে? তখন তারা চিন্তা করে যে আসলেই তো এখানে সবাই ক্লাস করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার জন্য কতগুলো যোগ্যতা অর্জন করতে হয়। যেমন তোমাকে এসএসসি কিংবা এইচএসসিতে ভালো ফলাফল থাকতে হবে, সাথে সাথে ভর্তি প্রক্রিয়ায় বা ভর্তি যুদ্ধে কিন্তু ভালো ফলাফল করতে হবে। এবং ভালো ফলাফল করলেই হবে না, সাথে কি করতে হবে, তোমাদের সাথে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য অর্থ খরচ করার মতো সামর্থ্য থাকতে হবে। তার মানে যে অধিকার পাওয়ার জন্য এই দুই ধরনের যোগ্যতার প্রয়োজন হচ্ছে সেটাকে কিন্তু মানবাধিকার বলা যাচ্ছে না। এই কথা শুনে অধ্যাপক আসিফ নজরুল স্যারের শিক্ষার্থীরা আবারও নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করছে, তাহলে কি এমন অধিকার আছে যা বিনা পয়সায় এবং বিনা যোগ্যতায় পাওয়া যায়? খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তাদের কাছে মনে হচ্ছে। তখন স্যার বলছে হ্যাঁ, সেই অধিকারটা হলো মানবাধিকার, এবং এই অধিকারটা পাওয়ার জন্য একটি মাত্র শর্তের প্রয়োজন, সেটা কি মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম নেওয়া। মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম নিলেই এই অধিকারগুলো অটোমেটিক্যালি প্রত্যেকটা মানুষের প্রাপ্যতার মধ্যে চলে যায়। তো এটা শোনার পরে শিক্ষার্থীরা ভাবছে তাহলে কি এমন অধিকার আছে যেটা আসলে বিনা পয়সায় ওই মানবাধিকারের মধ্যে পড়ছে? তখন স্যার বলছে হ্যাঁ আছে। সেটা কি? যেমন জীবনের অধিকার। স্যার আরও সহজভাবে বলছেন যে বেঁচে থাকার অধিকার। এই কথা দিয়ে বলছে যে এই বেঁচে থাকার অধিকার, জীবনের অধিকার, এগুলোই মানবাধিকারের মধ্যে পড়ছে। কীরকম পড়ছে? উনি স্যার বলছেন যে একজন ধনীর সন্তান, একজন ভিক্ষুকের সন্তান, একজন গরিবের সন্তান, একজন শিক্ষিত কিংবা মূর্খ মানুষের সন্তান, একজন প্রধানমন্ত্রীর সন্তান কিংবা যারই সন্তান হোক না কেন, যে মানুষই হোক না কেন, প্রত্যেকের কিন্তু তার জীবনে বেঁচে থাকার অধিকারটুকু সে রাখে। এটা সকলের জন্য প্রযোজ্য। তাই এটি কি একটি হলো মানবাধিকারের বিষয়। এবং আমরা যদি এভাবেও স্যার এভাবে বলেছেন যে যারা সিরিয়াল কিলার শুনলে সে বিশাল আকারের ক্রাইম করেছে, হ্যাঁ আমরা তো ভাবি তাকে মেরে ফেলাই উচিত, হ্যাঁ, বা অনেকে এরকম চিন্তা করে যে গণপিটুনি দিয়ে মেরে ফেলা উচিত, কিন্তু না, সে তো মানুষ, সে অন্যায় করেছে, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি তার ফাঁসি হয় তাহলে হোক, কিন্তু তাকে বিনা বিচারে অতর্কিতভাবে এভাবে মেরে ফেলার কোনো অধিকার নাই। আরেকটা উদাহরণ দিই, যেমন ধর্ম পালনের অধিকার। হ্যাঁ, ধর্ম পালনের অধিকারটা কি? এটা হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে। হ্যাঁ, এই যে এটা কি সর্বজনীন, অহস্তান্তরযোগ্য, এটা কিন্তু একটা মানবাধিকার। তার মানে কি অধ্যাপক আসিফ নজরুল স্যারের মানবাধিকারের এই গল্প থেকে আমার কাছে মনে হয়েছে আমরা দুইটা অনেক বৈশিষ্ট্য পাবো। তো দুইটা প্রধান বৈশিষ্ট্য আমরা যদি একটু লক্ষ্য করি, এটা হলো সার্বজনীন আর এটা হলো অহস্তান্তরযোগ্য। তো স্যারের এই গল্পের মধ্যে মানবাধিকারের যে সার্বজনীন একটা বিষয়, সেটা কীভাবে আমরা বুঝতে পারছি? এই যে স্যার তার গল্পের মধ্যে বলেছেন যে এটি এমন একটি অধিকার সারা পৃথিবীর মানুষের জন্য প্রযোজ্য, অর্থাৎ মানুষ হিসেবে তুমি পৃথিবী নামক ভূপৃষ্ঠে পড়লেই তুমি মানবাধিকারের অধিকারী হয়ে যাবে। এটাই হলো সার্বজনীন বা সার্বজনীনতা।
এরপরে আমরা আসি অহস্তান্তরযোগ্য। আচ্ছা, অহস্তান্তরযোগ্য কথাটির অর্থ কি? তার মানে হস্তান্তর করা যায় না। হ্যাঁ, তার মানে মানবাধিকার এমন একটি অধিকার যেটা কোনোভাবেই অন্যের কাছে দেওয়া যায় না, এক হাত থেকে অন্য হাতের কাছে দেওয়া যায় না। যেমন আমি একটি কী কিনলাম, আমি একটি বাড়ি কিনলাম, তো বাড়ি কেনার পরে স্বাভাবিকভাবেই সেই বাড়িতে থাকার অধিকার আমার রয়েছে, কিন্তু সেই বাড়িটা যদি আমি ভাড়া দিয়ে দিই, ভাড়া দিয়ে দিলে কী হলো, আমি হস্তান্তর করে ফেললাম না, এটা কিন্তু কি হবে না, এটা মানবাধিকার কোনোভাবেই হবে না। বরং ওই যে জীবন বাঁচার অধিকার কিংবা ধর্ম পালনের অধিকার কিংবা সংগঠন তৈরি করার অধিকার, এটা কিন্তু আমার একটা সহজাত প্রবৃত্তির মধ্যে পড়ে, কিংবা এই অধিকারগুলো আমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারি, রিসিভ করতে পারি, অন্যকে দেওয়ার কোনো প্রয়োজন এই ক্ষেত্রে হয় না। ঠিক এই কারণে এই অধিকারগুলোকে আমরা বলছি অহস্তান্তরযোগ্য। এটা গেল মানবাধিকার কী এবং মানবাধিকার প্রধান দুটি বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। আশা করি মানবাধিকার নিয়ে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হওয়ার কথা। পরবর্তী স্লাইডে আমরা একটু লক্ষ্য করি। আচ্ছা, এখন আমি একটু আগের স্লাইডে আবার একটু ব্যাক করতে চাই যে এই যে মানবাধিকার, এই বিষয়টা কখন থেকে মানে খুব জোরালোভাবে সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করলো বা সারা পৃথিবীর মানুষ এবং সরকারকে প্রভাবিত করলো। তোমরা জানো জাতিসংঘ নামে একটি আন্তর্জাতিক সংগঠন আছে এবং জাতিসংঘ মূলত 6টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত। তার মধ্যে একটি উল্লেখযোগ্য অঙ্গ সংগঠন হলো সামাজিক ও অর্থনৈতিক পরিষদ। তো জাতিসংঘের সংবিধান অনুযায়ী এই পরিষদ কী করলো, একটা কমিশন গঠন করলো। সেই কমিশনের নাম হলো হিউম্যান রাইটস কমিশন। এটি 1946 সালে তৈরি হয়। এই হিউম্যান রাইটস কমিশন 1948 সালের 10 ডিসেম্বর একটা ঘোষণাপত্র জারি করলো, যেটাকে আমরা বলছি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এরপর থেকেই 10 ডিসেম্বরকে আমরা আন্তর্জাতিক কিংবা শুধুমাত্র এই শব্দ বলতে যে মানবাধিকার দিবস হিসেবে পালন করে থাকি। এই 10 ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেক পরীক্ষায় এটা এসে যায়। আচ্ছা, এই চুক্তিপত্রে বাংলাদেশ নামক যে রাষ্ট্র, সেও কিন্তু স্বাক্ষর করেছে, কিন্তু এই স্বাক্ষর করার আগে কোনো রাষ্ট্রকে মানবাধিকার লঙ্ঘন করলে তাকে কিন্তু কোনো জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা যেত না। এই চুক্তিতে বা এই ঘোষণাপত্রে স্বাক্ষর করার কারণে পৃথিবীর রাষ্ট্রগুলোকে তার দেশে মানবাধিকার লঙ্ঘন হওয়ার ক্ষেত্রে কি করতে হয়, এক ধরনের জবাবদিহিতার মধ্যে যেতে হয়, এবং বাংলাদেশ রাষ্ট্র এর বাইরে নয়। এখন এই মানবাধিকার ঘোষণাপত্রের মধ্যে একটা দলিল, এটাও এক ধরনের সংবিধান। এখানে তোমাদের দেশের সংবিধানে অনুচ্ছেদ আছে 153টি, এই মানবাধিকারের ঘোষণাপত্রে অনুচ্ছেদ আছে 30টি। তো এই 30টি অনুচ্ছেদের মধ্যে পুরো বিষয়টাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো কি নাগরিক ও রাজনৈতিক অধিকার একটা বিষয়, আর একটা হলো সামাজিক ও অর্থনৈতিক অধিকার। তো এই 30টি অনুচ্ছেদের মধ্যে 3 নং অনুচ্ছেদ থেকে 21 নং অনুচ্ছেদ পর্যন্ত মূলত নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কে বলা আছে। এরপরে 22 থেকে 27 নং অনুচ্ছেদ পর্যন্ত সামাজিক ও অর্থনৈতিক অধিকার সম্পর্কে বলা আছে। এখন আমরা পরের স্লাইডটায় সাথে এই স্লাইডের একটু কানেক্ট করার চেষ্টা করি। যেমন এই স্লাইডে শিরোনামটা এরকম, তোমরা লক্ষ্য করো যে সংবিধানে বিদ্যমান মৌলিক অধিকার সমূহ, অর্থাৎ তোমার দেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে মৌলিক অধিকার কোন কোন জায়গায় রয়েছে সেটা এটা বিশেষভাবে জানা দরকার। কিন্তু আমি তোমাদের আজকে শিরোনামটা কি দাঁড় করিয়েছিলাম, মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকার সম্পর্কে ধারণা না দিয়ে কিভাবে সংবিধানের এই মৌলিক অধিকার সম্পর্কিত অনুচ্ছেদে আমি প্রবেশ করতে পারি। আচ্ছা, এই যে জাতিসংঘের যে ঘোষণাপত্র রয়েছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, তার যে 30টা অনুচ্ছেদ আছে, এই অনুচ্ছেদে যে মানবাধিকারগুলোর কথা বলা আছে, এই মানবাধিকারগুলো যখন কোনো রাষ্ট্রের সংবিধানের মধ্যে লিপিবদ্ধ হয় এবং সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হয় সাংবিধানিকভাবে, তখনই আমরা সেই অধিকারগুলোকে কি বলি, মৌলিক অধিকার বলি। এটা এভাবে মৌলিক অধিকারকে সংজ্ঞায়িত করা যায়। আর একটাভাবে করা যায় বাংলাদেশের মৌলিক অধিকার নিয়ে, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 3য় ভাগের 26 থেকে 47 ক অনুচ্ছেদের মধ্যে যে অধিকার সম্পর্কে বলা আছে সেগুলোকে আমরা কি বলতে পারি, মৌলিক অধিকার বলতে পারি। আশা করি মৌলিক অধিকার কি সেটা কিন্তু তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছ। তবে হ্যাঁ, এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের মধ্যে 2 ধরনের অধিকারের কথা বলা আছে, একটা হলো নাগরিক আর একটা হলো নাগরিক ও রাজনৈতিক, আর একটা হলো সামাজিক ও অর্থনৈতিক।
তো বাংলাদেশের যে মৌলিক অধিকারগুলো সংবিধানে সংযুক্ত করা হয়েছে সেটা কোন ধরনের অধিকার? সেটা মূলত নাগরিক এবং রাজনৈতিক অধিকার, এই 26 থেকে 47 ক এর মধ্যে। তাহলে এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক অধিকারগুলো বাংলাদেশের সংবিধানে কি দেওয়া নাই? অবশ্যই আছে। সেটা কোথায় আছে? সেটা মূলত গত ক্লাসে তোমাদের পড়েছিলাম, রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে কিন্তু ওই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের এই সামাজিক ও অর্থনৈতিক অধিকারগুলো আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে কিন্তু রয়েছে। বাংলাদেশ সরকারের কিংবা বাংলাদেশ রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা ঠিক ওই রকম না হওয়ার কারণে এই অধিকারগুলোকে রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে রাখা হয়েছে, কিন্তু মৌলিক অধিকারের একটা আলাদা স্পেশালাইজেশন করা হয়েছে যেন আদালতের মাধ্যমে এই অধিকারগুলোকে মানুষের জন্য আরও বেশি কল্যাণকামী করে তোলা যায়। যাই হোক, তাহলে আমরা এখন এই যে সংবিধানের কোন কোন জায়গায় মৌলিক অধিকার নিয়েছে সেটা আর্টিকেল অনুযায়ী আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখো যে আইনের দৃষ্টিতে সমতা, এটা 27 নং অনুচ্ছেদে আছে। আইনের দৃষ্টিতে সমতা কথার অর্থ কী? বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই প্রচলিত আইনে একজন প্রধানমন্ত্রীর সন্তান, মন্ত্রীর সন্তান, একজন ভিক্ষুকের সন্তান, একজন কৃষকের সন্তান কিংবা একজন শিক্ষকের সন্তান সবাই কিন্তু সমান। অর্থাৎ কেউ যদি প্রচলিত আইন লঙ্ঘন করে তার এই মানুষগুলো যে নাম বললাম, পদের নাম বললাম, প্রত্যেকের ক্ষেত্রে সমান শাস্তির ব্যবস্থা আছে। এটাই বলছে আইনের দৃষ্টিতে সমতা। আচ্ছা, পরেরটা আমরা লক্ষ্য করি ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, এটা 28 নং অনুচ্ছেদে বলা আছে। সেটা কী রকম? এখানে মূলত বৈষম্যের কথা স্পষ্ট করে বলা আছে। মানে রাষ্ট্র 5টি বিষয়ের উপর ভিত্তি করে কোনোভাবেই কিন্তু বাংলাদেশের নাগরিকদের উপরে বৈষম্য করতে পারবে না, অর্থাৎ বৈষম্যহীনতা হবে। এটা কি? যেমন নারী পুরুষ ভেদে ধর্ম, বর্ণ এবং গোত্র এবং স্থানকাল পাত্রের উপর ভিত্তি করে কারোর উপরে রাষ্ট্র কি করতে পারবে না? রাষ্ট্র হলো বৈষম্য করতে পারবে না। একটা উদাহরণ দিই, খুব ভালো তোমরা বুঝতে পারবে। যেমন বাংলাদেশের সরকারি চাকরিতে একজন প্রার্থী সে অপেক্ষাকৃত কম নম্বর পেয়েছে, কম যোগ্য, কিন্তু তার বাসা যদি মহামান্য রাষ্ট্রপতির বাসার আশেপাশে হয়ে থাকে, ঠিক সেই কারণে যদি তাকে কি করা হয়, উক্ত পদে চাকরি দেওয়া হয়, তাহলে কিন্তু সংবিধানের এই 28 নং অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আরও এরকম অনেক উদাহরণ উপস্থাপন করা সম্ভব। আচ্ছা, এরপরে আমরা দেখি যে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, এটা 29 নং অনুচ্ছেদে বলা আছে। অর্থাৎ বাংলাদেশে যে সরকারি চাকরির ব্যবস্থা আছে সেই নিয়োগ লাভের ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ক্ষেত্রে সমান সুযোগ কিংবা সুবিধা রয়েছে, তবে একটু ব্যতিক্রমও আছে। যেমন সেটা কীরকম হতে পারে? একটা মসজিদ যেটা সরকারিভাবে তৈরি করা হয়েছে, সেই মসজিদের ইমাম সরকারিভাবে নিয়োগ করা হবে, সেখানে ইসলাম ধর্মের লোককেই নিয়োগ করতে হবে। আবার হিন্দু ধর্মের একটা সরকারি প্রতিষ্ঠানে সেখানে কিন্তু হিন্দু পুরোহিতকেই নিয়োগ করতে হবে। হ্যাঁ, আবার স্পেশাল কিছু ব্যবস্থা আছে, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে একটু সুবিধা দেওয়ার জন্য কোটা ব্যবস্থা রেখে তাদেরকে নিচ থেকে উপরে তুলে নিয়ে আসার ব্যবস্থাও কিন্তু রাষ্ট্র করতে পারবে, সেই ক্ষেত্রে কিন্তু বৈষম্য হবে না। এটা একটা দিক। পরেরটা আসি বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ, অনুচ্ছেদ 30 এটা আছে। তোমরা জানো কিছুদিন আগে নড়াইলের একটা ছেলে আন্তর্জাতিকভাবে একটা পুরস্কার পেয়েছে, কিন্তু এই ছেলেকে সেই পুরস্কার নিয়ে আসতে গিয়ে অবশ্যই মহামান্য রাষ্ট্রপতির অনুমতি নেওয়া লেগেছে। এটা কিন্তু মৌলিক অধিকারের একটা গুরুত্বপূর্ণ দিক। পরে আমরা আসি 31 নং অনুচ্ছেদে বলা আছে আইনের আশ্রয় লাভের অধিকার। এটা কি? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার জীবন বাঁচানোর জন্যে, তার সম্পত্তি বাঁচানোর জন্যে, তার সম্মান বাঁচানোর জন্য কি করতে পারে? সে কিন্তু আইনের আশ্রয় লাভ করতে পারে। তোমরা প্রায়শই টেলিভিশনে একটা জিনিস দেখে দেখো যে বাংলাদেশের যে শৃঙ্খলা বাহিনী রয়েছে কিংবা পুলিশ বাহিনী রয়েছে, তারা কিন্তু মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী বা চুরি যারা করে তাদের এই বুকে কিংবা পিঠে যে সে চোরাচালানকারী কিংবা সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ী এই একটা পোস্টার মেরে তাকে কিন্তু মিডিয়ার সামনে নিয়ে আসা হয়। এতে করে কি হয়? সে কিন্তু অপমানিত হয়। যদিও সে ক্রাইম করেছে, কিন্তু বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্তভাবে কিন্তু সেটা প্রমাণিত হয়নি। ঠিক তার আগেই কিন্তু তাকে যদি এইভাবে মিডিয়ার সামনে নিয়ে আসে অপমান করা হয়, সেটা হলো সংবিধানের এই অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক হয়। বিষয়টা আশা করি বুঝতে পেরেছ। পরেরটা আমরা লক্ষ্য করি জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, 32। আচ্ছা, প্রত্যেকটা মানুষ
তার জীবনকে বাঁচানোর ক্ষেত্রে সর্বোচ্চ প্রায়োরিটি দিবে এবং কোনোভাবেই বাংলাদেশের প্রচলিত আইনের বাইরে গিয়ে এই বিষয়টাকে ভায়োলেট করা যাবে না। যেমন গুম, হত্যা মতো যে সমস্ত বিষয় মাঝে মাঝেই ঘটে থাকে, সেটা কিন্তু এই অনুচ্ছেদের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক একটা বিষয়। পরের স্লাইডটা আমরা একটু লক্ষ্য করি। পরের স্লাইডে কি বলছে, গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, এটা 33 নং অনুচ্ছেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বাংলাদেশে যে কোনো ব্যক্তি মানে পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত হয়, সেক্ষেত্রে তার অটোমেটিক্যালি 3টা অধিকার বোর্ড দিয়ে যায়। অধিকার 3টা কি, যত দ্রুত সম্ভব ওই ব্যক্তিকে পুলিশ জানাতে বাধ্য কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা একটা দিক, এবং খুব দ্রুত তাকে তার আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে এবং 24 ঘন্টার মধ্যে তাকে কোথায় নিয়ে যেতে হবে, আদালতে সোপর্দ করতে হবে। এই অধিকারটুকু এই 33 নং অনুচ্ছেদ কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু নাগরিককে কিন্তু দিয়েছে। এটা একটা মৌলিক অধিকার। এরপরে আমরা আসি 34 নং অনুচ্ছেদে, জবরদস্তি শ্রম নিষিদ্ধ। অর্থাৎ কেউ চাইলেও বা রাষ্ট্র চাইলেও কোনো ব্যক্তিকে, কোনো নাগরিককে জোর করে কোনো জবরদস্তিমূলক শ্রমের মধ্যে তাকে আবদ্ধ করতে পারে না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু এটা আবার আলাদা হতে পারে, সেটা অবশ্য শর্ত বা আইনের সাপেক্ষ হতে পারে। তার মানে যাকে যাকে দিয়ে রাষ্ট্র কিন্তু যেখানে সেখানে কাজ করাতে নাও পারতে পারে। যেমন একটা উদাহরণ দিই, আমাদের বাংলাদেশে কী আছে, কয়লা খনি আছে, গ্যাস খনি আছে, তো সেই জায়গাগুলোতে কাজ করা কিন্তু বেশ রিস্কি, তাই না? আচ্ছা, তো এই জায়গাগুলোতে যদি তুমি কাজ করতে না চাও, তাহলে কিন্তু রাষ্ট্র তোমাকে জোর করে ওইখানে শ্রমিক হিসেবে পাঠাতে পারে না। এটা একটা দিক, আশা করি বুঝতে পেরেছ। আমরা 35 নং অনুচ্ছেদে যাই, বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। এটা সংবিধানের 25 নং অনুচ্ছেদে বলা আছে, এটা একটা বিশেষ মৌলিক অধিকার। অর্থাৎ একটা লোক যে সময়ে ক্রাইম করেছে, মানে অপরাধ করেছে, সেই অপরাধের জন্য সেই সময়ে যে শাস্তির বিধান আছে তার বেশি কিন্তু ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না, এবং একই অপরাধের জন্য একাধিকবার তাকে শাস্তি দেওয়া যাবে না। সাথে সাথে এটাও বলা আছে, দ্রুত এবং প্রকাশ্যে তার কিন্তু বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ সেটা কোনো মানে আটককৃত বা একদম বিচ্ছিন্ন কোনো রুমের মধ্যে নিয়ে গিয়ে তাকে বিচারের ব্যবস্থা করা যাবে না। সেটাও কিন্তু এই বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ 35 নং অনুচ্ছেদে বলা আছে। আমরা এবার যাব চলাফেরার স্বাধীনতা, এটা 36 নং অনুচ্ছেদে বলা আছে। চলাফেরার স্বাধীনতা খুব স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো যে আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় যখন তখন মুভ করতে পারি, বাংলাদেশ থেকে বাইরে যেতে পারি, বাইরে থেকে বাংলাদেশে আসতে পারি। হ্যাঁ, তবে নিশ্চিতভাবেই এই চলাফেরার একটা সীমাবদ্ধতা আছে। আমি তো যখন তখন যেখানে সেখানে যেতে পারি না। যেমন আমি কি চাইলেই হরহামেশা মহামান্য রাষ্ট্রপতির কাছে যেতে পারি, সেটা একটা সীমাবদ্ধতা আছে। বা মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে ঢুকে পড়তে পারি, সেখানে নিরাপত্তা সংক্রান্ত একটা ব্যাপার আছে, সে সংক্রান্ত ব্যাপারেও আইন আছে। অর্থাৎ এখানে জনস্বার্থের ক্ষতি হয় এমন কোনো চলাচল বাদে আমি কিন্তু স্বাধীনভাবে চলাচল করতে পারি, সেটাই কিন্তু 36 নং অনুচ্ছেদে বলছে। পরেরটা হচ্ছে সমাবেশের স্বাধীনতা, 37 নং অনুচ্ছেদে বলা আছে। হ্যাঁ, তোমরা বিভিন্ন সময় দেখো না যে তোমাদের স্কুলের মাঠে, কলেজ মাঠে কিংবা তোমাদের বাজারের মধ্যে বিশাল সমাবেশ বসেছে। এই সমাবেশটা কি? এই সমাবেশ ওই মানুষগুলোকে করার অধিকার কে দিয়েছে? সংবিধানের 37 নং অনুচ্ছেদ, যেটা একটা মৌলিক অধিকার। কিন্তু সেখানে একটু নিয়ম আছে। ওই সমাবেশটা যদি মানে একদম ঝামেলামুক্ত হয় কিংবা অস্ত্রশস্ত্র বাদে সমাবেশটা হয়, শান্তিপূর্ণভাবে হয়, জনগণের জনস্বাস্থ্য এবং শৃঙ্খলার বহির্ভূত না হয়, তাহলে কিন্তু এই সমাবেশ করা যাবে। এটাও কিন্তু মানে যেন তেনভাবে সমাবেশটা করা যাবে না, এটা কিন্তু সংবিধান নিশ্চিত করেছে। আচ্ছা, এরপরে আমরা সেই সংগঠনের স্বাধীনতা, 38 নং অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদে কি বোঝানো হয়েছে যে তুমি বাংলাদেশে যে কোনো ধরনের সংগঠন কি করতে পারো? সহজভাবে বুঝি যে সংগঠনের স্বাধীনতা 38 নং অনুচ্ছেদ তোমাকে দিয়েছে, কিন্তু যেন তেন সংগঠন তুমি করতে পারবে না। কীরকম? যেমন মনে করো এই তোমার এলাকায় বিশাল ডাকাতের একটা সংগঠন আছে। হ্যাঁ, এই সংগঠনকে কিন্তু মেনে নেওয়া যায়, একটা অন্যায় করে, অবৈধ কাজ করে, তাদের এই ডাকাতদের সম্মিলিত গ্রুপকে সংগঠন হিসেবে আমরা স্বীকৃতি দিতে পারি না, যেটা সংবিধান দেয় না। তার মানে এটাও কিন্তু একটা নিয়মের মধ্যে থেকে এই সংগঠন করতে হবে, সেই ক্ষেত্রেই না স্বাধীনতা থাকতে পারে। আমরা পরের স্লাইডটা লক্ষ্য করি। পরের স্লাইডে কি বলছে? চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। তুমি স্বাধীনভাবে চিন্তা করো,
তোমার বিবেককে তুমি স্বাধীনভাবে অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে সংবিধান তোমাকে শতভাগ কী করেছে, স্বাধীনতা দিয়েছে। এবং বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা তোমাকে এই 39 নং অনুচ্ছেদ দিয়েছে। তবে হ্যাঁ, এখানে কিছু সীমাবদ্ধতা আছে। তুমি যদি বাক স্বাধীনতা বা চিন্তার স্বাধীনতা বা বিবেকের স্বাধীনতা প্রকাশ করতে গিয়ে টেলিভিশনে টক শো করে কাউকে যদি হত্যার হুমকি দাও, তাহলে তো তোমার বাক স্বাধীনতা ঠিক হলো না, তাই না? আবার তোমার এই বাক স্বাধীনতা মানে বক্তৃতা বা কথাবার্তার মাধ্যমে যদি কোনো জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তৈরি হয়, বিশৃঙ্খলা তৈরি হয়, তাহলে তো এই ধরনের স্বাধীনতা তোমাকে সংবিধানও দিবে না, রাষ্ট্রও দিবে না, তাই না? তার মানে কি, ইতিবাচকভাবে তুমি তোমার কথা বলার স্বাধীনতাকে তুমি অ্যাপ্লাই করতে পারো, সেই স্বাধীনতা কিন্তু এই 39 নং অনুচ্ছেদ তোমাকে দিয়েছে। এরপর আমরা সেই পেশা ও বৃত্তির স্বাধীনতা, পেশা ও বৃত্তির স্বাধীনতা এটা 40 নং অনুচ্ছেদে আছে। পেশা এবং বৃত্তিতে তোমরা বুঝতে পারছো যে বাংলাদেশের মধ্যে তুমি যে কোনো পেশা গ্রহণ করতে পারো, এই স্বাধীনতা তোমাকে কে দিয়েছে, সংবিধান দিয়েছে। তবে হ্যাঁ, এমন কোনো পেশা তোমাকে গ্রহণ করতে দেওয়া হবে না যেটা সরকার বিরোধী, রাষ্ট্রবিরোধী, মানুষের কল্যাণ বিরোধী, যেমন চোরাচালানের সাথে তুমি যুক্ত বা চুরি ছিনতাইয়ের সাথে, এই সমস্ত পেশায় তো তোমাকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা কিন্তু সংবিধান তোমাকে দিবে না, কারণ এগুলো তো অন্যায়, রাষ্ট্রের জন্যে এটা খারাপ, মানুষের জন্যে খারাপ, তাই না? এরপরে আমরা সেই সম্পত্তির স্বাধীনতা, 42 নং অনুচ্ছেদে, দুঃখিত একটা বাদ পড়েছে, ধর্মীয় স্বাধীনতা। অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে তুমি থেকে তুমি যে কোনো ধর্মকে পালন করতে পারো এবং তোমার নিজ ধর্মের প্রচারণাও চালাতে পারো। তবে হ্যাঁ, তুমি জবরদস্তিমূলকভাবে কাউকে তুমি তোমার ধর্মে দীক্ষিত করতে পারবে না। হ্যাঁ, তাহলে কিন্তু রাষ্ট্র তোমার এই অ্যাপ্রোচ গ্রহণ করবে না, ঠিক আছে? এটা কিন্তু ধর্মীয় স্বাধীনতা। এরপরে আমরা সেই সম্পত্তির স্বাধীনতা 42 নং অনুচ্ছেদে বলা আছে। এটা কি, সম্পত্তির স্বাধীনতা এমন একটা বিষয় যে তুমি সম্পত্তি গ্রহণ করতে পারো, বর্জন করতে পারো, বিক্রি করতে পারো, সেই স্বাধীনতা কিন্তু রাষ্ট্র তোমাকে দিয়েছে। তবে হ্যাঁ, এই অনুচ্ছেদে এমনও বলা আছে রাষ্ট্রের প্রয়োজনে তোমার সম্পত্তি কিন্তু রাষ্ট্র নিয়ে নিতে পারে, সেক্ষেত্রে মৌলিক অধিকারের ব্যত্যয় হলে তুমি কিন্তু মামলা মোকদ্দমা করতে পারবে না, এই ব্যাপারটুকু সংযুক্ত করা আছে। গৃহ ও যোগাযোগের রক্ষণ 43 নং অনুচ্ছেদে, অর্থাৎ তুমি যে গৃহে বসবাস করো, যে কেউ ইচ্ছে করলেই কিন্তু তোমার ওই গৃহে প্রবেশ করতে পারবে না। বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কিন্তু হরহামেশা এসে তোমার বাসা তল্লাশি করতে পারবে না। যেমন পুলিশ এসে তোমার বাসা তল্লাশি করতে পারে যদি ওয়ারেন্ট থাকে বা অনুমতি নেওয়া থাকে কর্তৃপক্ষের কাছ থেকে। আর বলছে যে যোগাযোগের রক্ষণ, তোমাদের এখন তো চিঠিপত্রের সময় আর ওইভাবে নেই বললেই চলে। আগে যেমন পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আসতো, পোস্ট অফিসের কর্তৃপক্ষ কিন্তু তোমার চিঠি কিন্তু খুলে দেখতে পারতো না। কেন? এই সংবিধানের 43 নং অনুচ্ছেদের শক্তিতে বা বলে কিন্তু তোমার চিঠি কেউ খুলে দেখতে পারতো না। এই সুরক্ষা তোমাকে এই 43 নং অনুচ্ছেদ দিয়েছে। পরের স্লাইডে আমরা যাই, সেখানে কি বলা আছে। পরের স্লাইডে আমরা দেখছি মৌলিক অধিকারের সুরক্ষা। আমরা যে এতক্ষণ মৌলিক অধিকার নিয়ে বক করলাম, সেই অধিকারগুলো না মানলে কী হবে সেই বিষয়ে আমরা একটু কথা বলি। তো দেখো, পরেরটা আছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। এই ভাগের একদম প্রথম যে অনুচ্ছেদ 26, সেটাতে বলা আছে যে মৌলিক অধিকারের সাথে প্রচলিত আইন তৈরি করতে গিয়ে যদি কোনো সংঘর্ষ তৈরি হয়, তাহলে যে আইন তৈরি করা হয়েছে যতটুকু অসামঞ্জস্যপূর্ণ ততটুকু বাতিল করে দিতে হবে। এবং রাষ্ট্র অবশ্যই অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন বাতিল করবে না, আইন তৈরি করবে না। তবে এখানে একটা তবে আছে, সেটা কি, আমরা জানি সংবিধান পরিবর্তন করার ক্ষমতা এই সংবিধানের 142 নং অনুচ্ছেদে দেওয়া আছে। তো 142 নং অনুচ্ছেদ অনুযায়ী যদি সংবিধান পরিবর্তন করা হয়, তখন এই অনুচ্ছেদের বাকি বিষয়গুলো আর সেভাবে কাজ করে না, এটা মনে রাখতে হবে। এবার আমরা আরও মৌলিক অধিকার বলবৎকরণ, এটা 44 নং অনুচ্ছেদে আছে। এটা মূলত সংবিধানে যে 18টা মৌলিক অধিকারের কথা বলা আছে, এটা সর্বশেষ অধিকার আর কি। তো আমি এটা একটু আলাদা করে দেখিয়েছি, এটা আলাদা গুরুত্ব রয়েছে। এই যে কোনো ব্যক্তি যদি, একটা উদাহরণ দিই, যেমন আমার ভাই, তাকে যদি পুলিশ অ্যারেস্ট করে, তাহলে কি হবে, অ্যারেস্ট করে সে যদি ওই পুলিশ কর্মকর্তা 24 ঘন্টার মধ্যে যদি আদালতে আমার ভাইকে যদি সোপর্দ না করে, সেক্ষেত্রে আমি এই 44 নং অনুচ্ছেদের আলোকে হাইকোর্টে গিয়ে মামলা করতে পারবো। হ্যাঁ, হাইকোর্টে গিয়ে মামলা করতে পারার পর হাইকোর্ট কী হবে, আমার ভাইকে জামিন দিয়ে দিতে পারে, অথবা আমার ভাইকে মুক্ত করতে পারে, অথবা যে পুলিশ 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করে নেই তাকে শাস্তি দিতে পারে। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
এই বিষয়ের জবাব চাইতে পারে হাইকোর্ট, অথবা পুলিশের যে আইজিপি তাকেও আদালত অবমাননার দায়ে দোষী করতে পারে। তার মানে কি, এই মৌলিক অধিকারগুলো যদি কোনোভাবে সরকার ভায়োলেট করে, লঙ্ঘন করে, তাহলে আমরা আম জনতা হাইকোর্টের কাছে সরকারের বিরুদ্ধে গিয়ে মামলা করে আমার সেই অধিকারটাকে, মৌলিক অধিকারটাকে আমার পক্ষে নিয়ে আসতে পারি। এই সুরক্ষা কিন্তু এই মৌলিক অধিকার বলবৎকরণ 44-এর সংবিধানের 102 অনুচ্ছেদে অনুযায়ী আমি হাইকোর্টে মামলা করতে পারি। এটা একটা দিক। পরের স্লাইডটা আমরা লক্ষ্য করি। আচ্ছা, আমরা তো এতক্ষণ মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যেকার বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, কিন্তু এখানে মূল পার্থক্যর জায়গাগুলো আমরা একটু আলাদা করে বোঝার চেষ্টা করি, যদিও প্রথম পত্রের একটা চ্যাপ্টারে এই বিষয় সম্পর্কে তোমাদের আছে বলা। তো মৌলিক অধিকার আমি বলছি কি, সকল মানবাধিকার মৌলিক অধিকার নয়, এবং বলছি সকল মৌলিক অধিকার মানবাধিকার। আমি এর মনেটা তোমরা বুঝতে পেরেছো। প্রথম দিকে আমি আজকের লেকচারের প্রথম দিকে কিন্তু বলেছি যে মূলত মানবাধিকার থেকেই কিছু অধিকার প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধানে যুক্ত করা হলেই তখন সেই মানবাধিকারগুলো কি মৌলিক অধিকার হয়ে যাচ্ছে। সেই সেন্সে এই প্রথম পার্থক্যটি একদমই ঠিক আছে। পরটি লক্ষ্য করি, মৌলিক অধিকারের উৎস কিন্তু সংবিধান, অর্থাৎ মৌলিক অধিকারগুলো প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধানে থাকে, তাই মৌলিক অধিকারের উৎস সংবিধান হচ্ছে। আর ইহার হচ্ছে হলো আন্তর্জাতিক আইন। ওই যে তোমাদের মনে আছে যে তোমার হলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের যে চুক্তি অনুযায়ী যে রাষ্ট্রগুলো এই চুক্তিতে সাইন করেছে তারাই কিন্তু এই মানবাধিকার পালন করতে বাধ্য হয়। তাহলে ওই চুক্তিটা মূলত একটা আন্তর্জাতিক আইন। ঠিক এই জন্যে মানবাধিকারের উৎস হচ্ছে ওই চুক্তি কিংবা আন্তর্জাতিক আইন। এই চুক্তি ছাড়াও আরও অসংখ্য চুক্তি হয়েছে, তোমরা যখন ইউনিভার্সিটিতে পড়বে তাহলে বিস্তারিতভাবে এটা জানতে পারবে আর কি। এরপর আমরা আসি, এটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ বাংলাদেশের যে মৌলিক অধিকার সংবিধানে আছে সেটা কি ভারতের জন্য প্রযোজ্য? না না, সেটা শুধুমাত্র বাংলাদেশ রাষ্ট্রের মানুষের জন্য প্রযোজ্য। এই জন্য বলতে এটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ। এরপরে আমরা আসি ভৌগোলিক সীমারেখা দ্বারা আবদ্ধ নয়। মানবাধিকার পৃথিবীর সব মানুষের জন্য প্রযোজ্য। এটা কি কোনো বর্ডার দিয়ে আটকানো গেছে? ভারত বাংলাদেশের বর্ডার দিয়ে আটকানো গেছে এই মানবাধিকারকে? না, আটকানো যায়নি। হ্যাঁ, এটা একটা দিক। এরপর আমরা আসি, এটি আইন দ্বারা বলবৎ করা যায়, অর্থাৎ মৌলিক অধিকার সেটা তো কোনো একটা দেশের সংবিধানে থাকে, এবং সেই মৌলিক অধিকারগুলো যদি সরকার লঙ্ঘন করে তাহলে আইন বিভাগের মাধ্যমে সেটাকে কি করা যায়? চালু করা যায়। হ্যাঁ, সেই অধিকারগুলোকে ফিরিয়ে নিয়ে আসায় সেটা আসলে বলবৎ করা হয়। এরপর আসি আমরা, বলবৎ করা যায় না। আচ্ছা, মানবাধিকারগুলো কিন্তু আন্তর্জাতিক আইনের একটা বিষয়। তো আন্তর্জাতিক আইন রাষ্ট্রগুলো যে মানবে এর কোনো বাধ্যবাধকতা অধিকাংশ ক্ষেত্রেই নেই। এই জন্যে এখানে আইন দিয়ে এটা চালু করার সুযোগ একদমই নেই। পরেরটা আমরা দেখি, এটি নির্দিষ্ট রাষ্ট্রের নাগরিকদের জন্য প্রযোজ্য। একদমই ঠিক কথা। বাংলাদেশের যে মৌলিক অধিকার রয়েছে সেটা আমাদের দেশের জন্য প্রযোজ্য, এটা অস্ট্রেলিয়ান নাগরিকদের জন্য প্রযোজ্য না। এই জন্য এটা বলা হচ্ছে নির্দিষ্ট রাষ্ট্রের নাগরিকদের জন্য প্রযোজ্য। এরপর আমরা দেখি, পৃথিবীর প্রত্যেকের জন্য প্রযোজ্য। ওই যে বললাম, মানবাধিকার পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। পৃথিবী নামক যে গ্রহ আছে সেখানে মানুষ হিসেবে আসলেই এই মানবাধিকার তোমার আমার উপরে বর্তে যায়। পরের স্লাইডটা লক্ষ্য করি, এটা হলো প্রশ্নোত্তর পর্ব। অর্থাৎ আমার যে ক্লাসটা তোমরা এখন করলে সেই ক্লাসে তোমরা কি কি বুঝতে পারোনি বা কি কি বুঝতে পেরেছো, বা এ সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন আছে কি না, আমি একটু আমাদের কলেজের যে ফেসবুক পেজ, এটা লাইভ চলছে, সেখানে গিয়ে একটু দেখে নিই যে কোনো প্রশ্ন সত্যিকার অর্থে আছে কি না। আমি একটা কমেন্ট পেয়েছি, সেখানে দেখি কি আছে। না, এটা কোনো প্রশ্ন না। আমাদের অধ্যক্ষ মহোদয় নাইস প্রেজেন্টেশন বলে প্রশংসা করেছে আমাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট লাগছে যে আজকের ক্লাসে তোমরা কোনো প্রশ্ন করো নাই। যাই হোক, নিশ্চয়ই ভিডিওটা পরে দেখবে, দেখার পরে প্রশ্ন থাকলে করবে, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনায় শেষ করছি। থ্যাংক ইউ।